আমাদের সঙ্গে আমাদের পরবর্তী কলার রয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আপনার প্রশ্ন। হ্যাঁ, শুভ সন্ধ্যা দাদা ভাই। আমার ডাক্তারবাবুদের প্রণাম জানিয়ে ডাক্তারবাবুর কাছে এটাই জিজ্ঞাসা, যত দিন যাচ্ছে করোনা বহুরূপী চরিত্র ধারণ করছে, সেই দিক দিয়ে আমি যদি প্রথম ডোজটা কোভিশিল্ড নিই, এরপর যদি স্পুটনিক ভি বা ফাইজার বা কোভ্যাক্সিন নিই, না সমগোত্রীয় দুটো ডোজ নিতে হবে, না যে কোনো একটা একটা নিলে পরই প্রতিরোধ করতে সক্ষম হবে, এটাই আমার জিজ্ঞাসা। বেশ, পুরোটাই গবেষণার উপর নির্ভর করছে। তবু আপনি যখন প্রশ্ন করেছেন, ডক্টর দত্তের কাছে একটু যাব। হ্যাঁ, দেখুন, আমি ওনার প্রশ্নের উত্তরটা দিই। বেসিক্যালি আমাদের এখানে অনেকগুলো ভ্যাকসিন তো এখন গোটা বিশ্বে চলছে, তার মধ্যে আমাদের ইন্ডিয়াতে আছে দুটো এখন মাত্র, সেটা একটা কোভিশিল্ড, একটা কোভ্যাক্সিন। তো উনি যদি কোভিশিল্ড নিয়ে থাকেন তবে দ্বিতীয় ডোজ কিন্তু কোভিশিল্ডই নেওয়া উচিত, এবং যদি কোভ্যাক্সিন নিয়ে থাকেন দ্বিতীয় ডোজ কোভ্যাক্সিনই নেওয়া উচিত। প্রত্যেকটি ভ্যাকসিনই কিন্তু নিজের মতো এফেক্টিভ, এবং এরা এফিকেসিটা ভালোই দিচ্ছে, প্রায় 93% মতো একটা এফিকেসি দেখা যাচ্ছে। এটা এখনো পরীক্ষা সাপেক্ষ। তবে যে টাইম পিরিয়ডটা দেওয়া হচ্ছে, বা ডেলি আমাদের যে ল্যান্সেট পেপারে বা আমাদের যে ওনাদের যে ডিরেকশন আসছে, যে এই টাইম পিরিয়ড যে আগে ছিল যেটা 28 দিন, তারপরে সেটা হচ্ছে 42 ডেজ, তারপরে এখন বলছেন 6 মান্থস। তো এই টাইম পিরিয়ডটা নিশ্চয়ই কিছু একটা পরীক্ষার উপরেই তো করা হচ্ছে, এবং এইটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, যত টাইম যাচ্ছে বা যত টাইম গ্যাপ বেশি দেওয়া যাচ্ছে তত এফিকেসি তার বাড়ছে। তো আমার মনে হয় উনি মিক্স আপ না করে যেই ভ্যাকসিনটা নিয়েছেন কোভিশিল্ড সেটাই নেওয়া উচিত। যদি কোভ্যাক্সিন নিয়ে থাকেন তাহলে কোভ্যাক্সিনই নেওয়া উচিত, এবং স্পুটনিক যখন শুরু হবে তখন সেটাই করা উচিত। কোনো মিক্স আপ করার দরকার নেই, মানে তাতে আমাদের হয়তো ক্ষতিটাই বেশি হবে। বেশ, বুঝতে পেরেছি। ডক্টর প্রামাণিকের কাছে একটু যাব। একটু আগে কথা প্রসঙ্গে বা আপনারা সবসময় বলেন যে হালকা এক্সারসাইজ করা উচিত। যিনি হোম আইসোলেশনে রয়েছেন করোনা সংক্রমিত, তিনি কি করবেন, কি করবেন না, 1 নম্বর। 2 নম্বর, কারোর হয়তো শ্বাসকষ্ট শুরু হয়েছে, হাসপাতালে যেতে সময় লাগবে, সেই মুহূর্তে কি করা উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি একটুখানি আগের প্রশ্নের সম্বন্ধে একটা কথা বলতে চাই, যে কোভিশিল্ডের যে অ্যাকশন, যে মেকানিজম, যে ধরনের ভ্যাকসিন, সেটা কোভিশিল্ড দিলে তাকে কোভিশিল্ডই নিতে হবে। কোভ্যাক্সিন যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড, লাইভ অ্যাটিনিউটেড, সুতরাং সেক্ষেত্রে হচ্ছে কোভ্যাক্সিন নিলে কোভ্যাক্সিনই নিতে হবে, এই নিয়ে কোনো কনফিউশন নেই। আচ্ছা, এবার আপনি যেটা বললেন যারা হোম আইসোলেশনে রয়েছে, হোম আইসোলেশনের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের রেগুলার একটু যেমন রিল্যাক্স থাকা দরকার, তেমন কতগুলো এক্সারসাইজ তাদের নিজস্ব প্রতিদিনই করা উচিত বলে আমি মনে করি। তার ভিতরে অনেকেই বিভিন্ন ধরনের প্রাণায়াম করছেন, এবং নিশ্চয়ই প্রাণায়াম হেল্পফুল। তার সাথে সাথে বিভিন্ন ধরনের ব্রিদিং এক্সারসাইজ আছে। সেই ব্রিদিং এক্সারসাইজগুলো, ধরুন কিছু এক্সারসাইজ আছে যেগুলো ডায়াফ্রামেটিক ব্রিদিং বলে, নিচের পোর্শনটাকে লাংয়ের ভালো করে। আর কিছু আছে এপিক্যাল ব্রিদিং, লাংসের ওপরের পোর্শনটাকে ভালো রাখে। কিছু আছে কস্টাল ব্রিদিং, যেটা সাইডের পোর্শনগুলোকে ভালো রাখে। এই এক্সারসাইজগুলো করা উচিত। আর ইনহেলার নেওয়ার পরে, রেগুলারলি সবাই ইনহেলার নিচ্ছেন এখন, যারা হোমে আছেন সাধারণত, এই ইনহেলার নেওয়ার পরে তারপরে কিছু হাফিং এবং কাফিং টেকনিক আছে, সেইগুলো করলে আরও লাংসটা ক্লিয়ার হয়, আরও লাংসে ছোট 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 ব্রঙ্কিয়াল যেগুলো, অ্যালভিওলাই যেগুলো, সেইগুলো খুলে যেতে থাকে, তাতে করে আরও ক্যাপাসিটিটা বেড়ে যায়। আর ডেলি কিছু ফিটনেস এক্সারসাইজ আছে, সেই ফিটনেস এক্সারসাইজগুলো খুব সিম্পল সেইগুলো করা উচিত, এবং তখন পালস অক্সিমিটারে দেখে নেওয়া উচিত। তার ভিতরে কিছু আছে, যেমন শোল্ডার শ্রাগ আছে, কিছু ফুট জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রেঞ্জ অফ মোশন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিছু এক্সারসাইজ আছে, সেইগুলো করতে হবে। কিন্তু ধরুন যদি কখনো এক্সারসাইজ করতে গিয়ে মাথা ঘোরে, শ্বাসকষ্ট হয়, স্যাচুরেশন কম মনে হয়, খুব উইক লাগে, এইরকম কিছু জিনিস আছে, যে সমস্ত ক্ষেত্রে এক্সারসাইজ স্টপ করতে হবে। আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, অনেকেই একা রয়েছেন, টয়লেটে যাচ্ছেন, গিয়ে যদি ভালসাল বা যদি কনস্টিপেশন থাকে অনেক পেশেন্টের, কোভিড পেশেন্টের, তখন দেখা যাচ্ছে কনস্টিপেশনের জন্য জোরে প্রেশার দিতে গিয়ে অক্সিজেন রিকোয়ারমেন্টটা বেড়ে যেতে পারে, বেড়ে গিয়ে তখন সাডেনলি অক্সিজেন লেভেল কমে যেতে পারে। সেই জন্য সেইটা দেখে নেওয়ার জন্য আগে থেকে এক্সারসাইজগুলো করা উচিত। আমি সারাক্ষণ শুয়ে আছেন, গিয়ে টয়লেট করতে গিয়ে এরকমভাবে অনেকের একটা বিপদ দেখে আনছেন। সেই জন্য এই সমস্ত কিছু ডেইলি এক্সারসাইজ করা, এবং অল্প স্বল্প অ্যাক্টিভিটির মধ্যে থাকা, এবং তার সাথে হচ্ছে একদম মানে রিফ্রেশ থাকা। যখনই স্যাচুরেশন প্রোনিংটাকে প্র্যাকটিস করা, যখনই স্যাচুরেশন 94 বা নিচে নামতে থাকবে, সাথে সাথে প্রোনিং হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট।
আপনাকে উপর হয়ে শুতে হবে, 3টে বালিশ থাকবে, একটা মাথার নিচে, একটা পেটের নিচে, একটা পায়ের নিচে, এবং সেটা আধ ঘন্টা থেকে 2 ঘন্টা শুয়ে থাকতে পারেন। তারপরে রাইট টার্ন করে তারপরে উঠে বসে আধ ঘন্টা থেকে 2 ঘন্টা, তারপরে লেফট টার্ন। এইভাবে যখনই আপনি প্রোনিংটাকে ভালো করে প্র্যাকটিস করবেন, তার সাথে ব্রিদিং এক্সারসাইজ করবেন, প্রোনিং করলে দেখা যায় অনেকটা অক্সিজেন স্যাচুরেশনটা কিছুটা বেড়ে যায়, এবং সাথে সাথে আপনি দেখা যাবে হয়তো আপনার 90 হয়েছে, সেটা আবার 95-এ টেম্পোরারি আসতে পারে। সুতরাং আপনি এই যে 94-এর নিচে গেলেই ভর্তি হতে হবে, আপনার অক্সিজেন দরকার, আপনার হাসপাতাল বেড দরকার, এই যে মাঝখানের সময়টা আপনি অনেকটা পেয়ে যাবেন। আর যারা খুব বর্ডার লাইন আছে তারা অনেক সময় এটাতেও ইমপ্রুভ করে যেতে পারে। সেই জন্য এরকম বেশ প্রচুর পেশেন্টের এটা হয়েছে, এবং এটা অ্যাবসলিউটলি বিজ্ঞানসম্মত, সারা পৃথিবীব্যাপী এটা প্র্যাকটিস হচ্ছে। আপনারা সবাই প্রোনিং করুন, প্রোনিং ভীষণ ইম্পর্টেন্ট আজকের দিনে, সেই জন্য এইটা অবশ্যই করা দরকার, এবং ডেইলি কিছু রেগুলার এক্সারসাইজ, এবং তার সাথে স্বাস্থ্যকর খাবার, রিল্যাক্স থাকা, মেন্টালি কোনো প্রেশার না নেওয়া, এবং ডক্টর প্রামাণিক, রেগুলার এক্সারসাইজ আপনি যেটা বললেন, আমি একটু আপনাকে থামাচ্ছি। আপনি যেখানে বসে আছেন আমি জানি না যে জায়গাটা ওখানে বসে দেখানো সম্ভব কিনা, যদি 2-1টা একটু দেখিয়ে দেওয়া যায় ব্রিদিং এক্সারসাইজ, সম্ভব কি? আসলে মুশকিল হচ্ছে আমার সাথে কোনো এই মুহূর্তে তো ফিজিওথেরাপিস্ট নেই, ফিজিওথেরাপিস্ট থাকলে আমি দেখিয়ে দিতে পারতাম। এখন হচ্ছে যেটা ব্যাপার, যে কিছু এক্সারসাইজ আছে সেইগুলো ধরুন মানে সেগুলো খুব সিম্পল এক্সারসাইজ, কিন্তু মানে যেমন শোল্ডার স্ট্রাক আছে, আজকাল এটা নেটেও কিছু অ্যাভেলেবল আছে। আপনারা যদি WHO গাইডলাইন দেখেন, সেখানে WHO গাইডলাইনে কিছু এক্সারসাইজ রয়েছে। এখন ধরুন ব্রিদিংটা যেরকম, আপনি যদি এরকমভাবে করে জোরে শ্বাস নেন, তাহলে আপনি এপিক্যাল এক্সারসাইজটা করতে পারছেন। আবার শুয়ে যদি এখানে দিয়ে যদি জোরে শ্বাস নেন, তাহলে আপনি ডায়াফ্রামেটিক করতে পারছেন। আবার যদি সাইড দিয়ে আপনি লম্বা লম্বা শ্বাস নেন, তাহলে আপনি কস্টাল ব্রিদিং করতে পারছেন। হ্যাঁ, আবার যখন ইনহেলার নিচ্ছেন, ইনহেলারটা নেওয়ার পরে আপনাকে হাপিং করতে হবে, হাক করে আপিং করে ওটাকে করতে হবে, তাহলে খুলবে। এরকম তাছাড়া প্রচুর এক্সারসাইজ শিডিউল আছে যেগুলো বাড়িতে করা যায়, এবং যারা প্রাণায়াম করছেন তারা প্রাণায়াম করুন। যারা অন্য ছোট ছোট অন্য তার সাথে একটু মিউজিক শুনবেন, মিউজিক থেরাপি সবসময় ভালো। এই সমস্ত রেগুলার হ্যাবিটের ভিতরে একটু থাকবেন, তাহলে আমার মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখুন আজকে 80% পেশেন্টদের কিছুই হয় না, বাকি 15% পেশেন্টদের হচ্ছে যে এই সমস্ত হোম থেরাপি, এতেই আজকাল ঠিক হয়ে যাচ্ছে। বাকিদেরকে অক্সিজেন দরকার হচ্ছে। যখন রিকোয়ারমেন্ট হবে অন্তত আপনারা প্রোনিংটাকে করুন। আমি বারবার অনুরোধ করব, প্রোনিং প্রচণ্ড হেল্পফুল, এবং এটা করলে আপনারা অনেকটা সময় পেয়ে যাবেন, যে সময় অক্সিজেন রিকোয়ারমেন্টটা আপনাদেরকে একটুখানি কম লাগবে। বেশ, পরবর্তী কলার রয়েছেন সোমা মুখার্জি, বউবাজার থেকে। আপনার প্রশ্ন? হ্যালো, হ্যাঁ, আপনি টিভি সেটটা একটু মিউট করে দেবেন প্লিজ, ফোনে কথা বলুন আমাদের সঙ্গে। আচ্ছা, আমার দুটো প্রশ্ন, আবার বলবো প্রশ্ন দুটো? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার 18 বছরের একটি মেয়ে আছে, তো ওর হচ্ছে যে একটু অ্যালার্জির ধাত আছে, মানে ডিমে আর দুধে এরকম ধরনের একটু অ্যালার্জি আছে, তার কি ভ্যাকসিন নেওয়া যাবে? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বাড়িতে যদি কেউ কোভিড পজিটিভ হয় আর একটা টয়লেট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে মানে ব্যবস্থা নেবো এটাই। বেশ, ডক্টর দত্তের কাছে আসবো। আমি ওনার প্রথম প্রশ্নটার উত্তর দিই যে ওনার মেয়ের অ্যালার্জি আছে, তবে ওনার তাতে ভ্যাকসিন নিতে কোনো অসুবিধা নেই। ভ্যাকসিন অবশ্যই নেওয়া উচিত, এবং এটা কিন্তু সত্যিই প্রোটেক্টিভ। আমাদের ইনফেকশনটা লাগলেও হয়তো সিভিয়ারিটিটা অনেক কম হবে। তো এখানে যদি খুব কোমরবিডিটি যাদের থাকে, যাদের হার্টের কোনো ডিজিজ আছে বা ডায়াবেটিস আছে বা হাইপারটেনশন আছে, তাদের আমরা সবাইকেই বলছি কিন্তু ভ্যাকসিনেশনটা অতি অবশ্যই নিতে, অ্যালার্জি তার মধ্যেও ইনক্লুডেড। আর দ্বিতীয় প্রশ্ন, যদি কেউ কোভিড পেশেন্ট হয় এবং সেখানে ফ্যামিলির সবাই একসাথে থাকবেন, সেপারেট হয়তো থাকাটা উচিত। মানে একটা টয়লেট হলে তো সত্যি একটু অসুবিধে, কারণ প্রথম দিকে যখন হাঁচি কাশির সাথে এই ভাইরাসটা ছড়িয়ে পড়তে পারে, ডিজিজটা যত প্রোগ্রেস করে তত এটা হয় কি তখন স্টুলের সাথে আস্তে আস্তে কিন্তু চলে আসে, এবং সেখানে হয়তো সেম টয়লেট ইউজ করলে মেবি একটা ইনফেকশনের চান্স তো থাকেই। তবে চেষ্টা করতে হবে যে যদি পেশেন্টকে কোনোভাবে একটা অন্য সেপারেট টয়লেট কোনোভাবে ব্যবস্থা করা যায়, বা উনি হয়তো যিনি কোভিড পজিটিভ উনি হয়তো টয়লেটে গেলেন, তারপরে যদি কোনোভাবে ওয়াশ করে বা কোনো রকম আমরা যে ডিটারজেন্ট বা আমরা যে সোডিয়াম হাইপোক্লোরাইডগুলো ইউজ করি, এইসব দিয়ে যদি কোনোভাবে ওটাকে ডিসইনফেক্ট করে তারপরে ইউজ করা যায়, চান্সেস তো ইনফেকশন লাগার থাকেই। চেষ্টা করতে হবে যতটা অ্যাভয়েড করতে পারে। বেশ, ডক্টর সিংহর কাছে একটু যাব।
বারবার চিকিৎসক যারা আপনারা প্রত্যেকেই বলে থাকেন যে মানসিকভাবে শক্ত থাকতে হবে, মনের জোরটা আসল দরকার, যে কোনো রোগের বিরুদ্ধেই রুখে দাঁড়ানো যায়। অনেককে দেখা যায় এটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে বেপরোয়া মনোভাব দেখায়, তাদের ক্ষেত্রে কি কাজ করবে সাইকোলজি? না, যেটা তো আমরা বলছি যে এটা তো অদৃশ্য জিনিস। আপনি যদি এটা আপনি দেখতে পারতেন, ভাইরাসটাকে চারদিকে আপনার ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই আপনি কেউ বেপরোয়া মনোভাব দেখাতেন। যেহেতু বেশিরভাগ লোক এমনিতেই ঠিক থাকে, যেটা ডাক্তার বললেন যে 80% হচ্ছে কিছুই লাগে না, সেই জন্য অনেকেরই ধারণা হয় যে এটা খুব একটা সিরিয়াস ব্যাপার নয়। অবভিয়াসলি এটা বিশাল সিরিয়াস নয়, খুব কম লোকেরই হচ্ছে অসুবিধা। তো যাদের হচ্ছে সেক্ষেত্রে খুবই মারাত্মক। আর আমরা বুঝতে পারছি না কাদের ক্ষেত্রে হচ্ছে কাদের ক্ষেত্রে হচ্ছে না এই ব্যাপারে। সেই জন্য সবাইকেই প্রিভেনশনটা নিতে হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে আমি সেফ, আমার কম বয়স আছে বলে আমার কিছু হবে না, আমি হেলদি আছি বলে আমার কিছু হবে না। সেটা পার্টিকুলারলি সেকেন্ড ঢেউতে দেখা যাচ্ছে যে সেটা খাটছে না সব। ন্যাচারালি আমরা সবারই রিস্কে আছি, আর আমাদের রিস্কটা প্রিভেন্ট করতে হবে, এটা ভেবে চলতে হবে। বেশ, ডক্টর প্রামাণিকের কাছে আবারও ফিরবো। ডক্টর প্রামাণিক, হ্যাঁ, আমি ওই যে আগে প্রশ্ন করতে যেটি বললেন না, একটা টয়লেট আছে, আমি এই ব্যাপারে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে সরকার, পশ্চিমবঙ্গ সরকারের এতগুলো সেফ হোম কাজ করছে। আপনারা খুব সত্বর আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সাথে যোগাযোগ করুন। এই সেফ হোমগুলো এই জন্যই তৈরি হয়েছে যে আমাদের অনেকের বাড়িতে এটা সম্ভব না, আলাদা করে টয়লেট নেই, আলাদা করে সেপারেট ঘর নেই, এবং এটা সরকারের একটা খুব ভালো পলিসি। এই সবাই উপকৃত হচ্ছে, সেফ হোমগুলো সুন্দরভাবে চলছে। এই সেফ হোমে আপনি যোগাযোগ করুন, তাতে আপনিও সেফ থাকবেন এবং আপনার পেশেন্টও সেফ থাকবে, ওখানে মনিটরিংটা হবে। আর আরেকটা হচ্ছে যে যেটা অ্যালার্জি নিয়ে, যেটা ভ্যাকসিন নিয়ে একটা কথা পরিষ্কার, যেটা টাইপ 1 যদি হাইপার সেন্সিটিভিটি থাকে, যদি কোনো রকম সুযোগ থাকে তাহলে তাদের ক্ষেত্রে কোভ্যাক্সিন নিলে ভালো হয়, যদি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি থাকে সেই ধরনের অ্যালার্জি। আদারওয়াইজ কোভিশিল্ড আপনি নিতেই পারেন, কিন্তু কোভ্যাক্সিন সেক্ষেত্রে প্রেফারেবল, কেন কি ওটা যেহেতু ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন। এটাই কথা। আর আরেকটা যেটা আজকে আলোচনা যেটা বারবার কথা উঠে আসছে, এই যে প্যানিক মানুষের মধ্যে হচ্ছে, কিন্তু একটা ভয়ঙ্কর, একটা খুব ভালো জিনিস আমি লক্ষ্য করেছি। গত বছর যখন প্রথম ঢেউটা এসেছিল তখন মানুষ হচ্ছে ঘরের ভিতরে ঢুকে গেছিল, এবছরে কিন্তু তা হচ্ছে না। এবছরে অজস্র সমাজসেবী অর্গানাইজেশন এবং অনেক ক্লাবগুলো, অনেক সাধারণ মানুষ আজকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পৌঁছে যাচ্ছে বিভিন্ন বাড়ি বাড়ি, তারা মানুষকে সাহায্য করছে এবং খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে, অক্সিজেন পৌঁছে দেওয়া থেকে শুরু করে পেশেন্টকে দিয়ে যাওয়া। আজকে এই যে একটু আগে বললেন টোটো চালান, ওনারা টোটো অটোতে করে বিভিন্ন ট্রান্সপোর্টে তারা পেশেন্টকে নিয়ে যাচ্ছেন। এই মানুষ কিন্তু অলরেডি ভয় জয় করেছে। আজকে শুধু একটাই সমস্যা যে ইনফেক্টিভিটি রেটটা এত বেশি বলে সমস্যা হচ্ছে, কিন্তু প্রথম ঢেউ থেকে শিক্ষা নিয়ে আজকে কিন্তু আমাদের সমাজ অনেক বেশি প্রোঅ্যাক্টিভলি এগিয়ে এসছে সাহায্যের হাত বাড়ানোর জন্য এবং অন্য পেশেন্টদেরকেও এগিয়ে করছে। শুধু তাই না, আমাদের চিকিৎসক মহলের মধ্যে যে প্রথমে একটা শঙ্কা ছিল, অনেকে একটু করে গুটিয়ে গেছিলেন, ভয় পেয়ে গেছিলেন, আজকে চিকিৎসকরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে, স্বাস্থ্যকর্মীরা অনেক প্রোঅ্যাক্টিভলি এগিয়ে যাচ্ছেন। আমি একটা হসপিটালের সাথে যুক্ত এবং সেখানে আমাদের যে কোভিড পেশেন্টের রাউন্ড, সেখানে প্রত্যেকের যে উৎসাহ উদ্যম দিয়ে কাজ করছেন এবং এটা কিন্তু ভয়ঙ্কর দৃষ্টনীয় একটা চেঞ্জ। সুতরাং মানুষ ভয়ে পালাচ্ছে না। কোনো ক্ষেত্রে একটা হঠাৎ করে কোনো পেশেন্টের একটা সাইকোলজিক্যাল রিয়াকশন হতে পারে, কিন্তু সেটা কমন নয়। এইটা আমি বলতে চাই। এটা রাদার অ্যাজ এ যদি মাস হিসাবে ভাবি, টোটাল পাবলিকের কিন্তু এবার রেসপন্স মানুষের অনেক বেশি সমাজের অন্যদেরকে হেল্প করার জন্য। এই রেসপন্সটা আরও বাড়ুক, আপনারা সবাই এগিয়ে আসুন। কোভিড থেকে যদি আপনারা নিজেদেরকে প্রোটেক্ট করুন মাস্ক দিয়ে, আপনারা স্যানিটাইজেশন করুন, কিন্তু আমাদেরকে সবাই মিলে এটা রুখে দাঁড়াতে হবে এবং এটা সবাই মিলেই আমাদের চেষ্টা করতে হবে এই যুদ্ধটাকে জয় করার। বেশ, আমাদের সঙ্গে পরবর্তী কলার রয়েছেন মৃদুলা ঘোষ, আপনার প্রশ্ন। হ্যাঁ, আমি বলতে চাইছি যে আমার 48 বছর বয়স, আমার ভিটিলিগো আছে, মানে সেটি আছে, আমি কি ভ্যাকসিন নিতে পারি? ওনার যে রোগ আছে, যে ভিটিলিগো, এখন আমাদের কোভিড ভ্যাকসিন, এটা তো একদম নতুন, কোভিড ইনফেকশনটাও নতুন।
আমরা বিশেষ কিছুই জানি না, এটা এখনো পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, সবাই জানছে আস্তে আস্তে। ওনার ভ্যাকসিন নিলে যে অসুবিধে হবে না এটা কেউ জোর করে তো বলতে পারি না। তবে এই যা প্যান্ডেমিকের সিচুয়েশন, আমাদের এই অতিমারির সমতে ভ্যাকসিন আমাদের একটা রক্ষা, একটা কবচ যেটা আমাদেরকে নিতে হবে। ওনার যিনি ডক্টর, যিনি ওনাকে দেখেন, স্কিনের স্পেশালিস্ট যিনি আছেন, যিনি দেখছেন, ওনার সঙ্গে কনসাল্ট করা উচিত। যদি উনি অ্যাক্টিভ এখন ডিজিজে না আছেন তাহলে উনি ভ্যাকসিন নিতে পারেন। যদি কোনো রকম অ্যাক্টিভ ডিজিজ থেকে থাকে তাহলে হয়তো ডাক্তারবাবু বলবেন যে ওষুধপত্র দিয়ে ওনাকে হয়তো আগে চিকিৎসা করে খানিকটা ইনফেকশন বা ওনার যে ইনফ্লামেশন চলছে সেটাকে কমিয়ে তারপরে ভ্যাকসিন নিলে ভালো। আর সবসময় আমাদের যারা ডাক্তারবাবু আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ভ্যাকসিন নিলে যদি কিছু অসুবিধা হয় তার তো চিকিৎসা করতেই হবে। তবে ভ্যাকসিন নেওয়াটা উচিত, যতদিন না নিচ্ছেন ততদিন মাস্ক পরা, হাত ধোয়া, স্যানিটাইজেশন করা, এগুলো একটু মেনটেন করলে আমার মনে হয় ভালো। বেশ, টালিগঞ্জ থেকে রয়েছেন শিখা বালা, আপনার প্রশ্ন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি যে আমার ছেলের হয়েছিল, ছেলে না ভীষণ মানে চেন স্মোকার ছিল, তা যাই হোক ওই সময়টাও খায়নি, তা ওর সেরে গেছে, নেগেটিভ হয়েছে, কিন্তু ও না আবার না মোটামুটি ভাবে একটু শুরু করেছে খাওয়া। হ্যাঁ, আর আমার হাজবেন্ডও সেরকম ভাবে আগে খুব খেত, ও হার্টের পেশেন্ট, তা ওর একটা সামান্য ইনফেকশন ছিল, এখন ভালো আছে। হ্যাঁ, ও ভালো হয়ে গেছে, কিন্তু ও দু একটা করে খাচ্ছে। সেই জন্যই বলছি যে এটা কি মানে কিভাবে কি করব, আমি একটুখানি যদি বলে দেন খুব উপকৃত হব। বেশ, বুঝতে পেরেছি। আমার মনে হয় এটা একটু যদি মনোবিদের কাছে আমরা যাই, ডক্টর সিংহর কাছে, মানুষ জানেন যে নেশা করা ঠিক নয়, তা সত্ত্বেও করে চলেছেন। সেটা তো নেশার একটা বড় ব্যাপার, কারণ ব্রেনকে সেভাবে ইফেক্ট করে যে জানা সত্ত্বেও লোকে করে না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে কোভিড, পার্টিকুলারলি পোস্ট কোভিড বা লং কোভিড বলে কথা চলছে, সেখানে তাদেরকে বলা উচিত যে হার্ট আর লাংকে স্মোকিং ভীষণভাবে খারাপ করে, আর রিস্কটা অনেক অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। নর্মাল লোকের থেকে অনেক বেশি রিস্ক বাড়ছে যারা পোস্ট কোভিড তাদের স্মোকিং করতে। সেই তথ্যটা ওদের বলা দরকার ফার্স্ট, কারণ অনেক ক্ষেত্রেই তথ্যটা পেলে অনেকেই কমাতে পারে। তারপরে তাদেরকে চেষ্টা করতে হবে যে কিভাবে তারা এটা বেরোবেন। সেটা হচ্ছে যে যখন এই প্রসেসটা করেন ওই সময় নিজেকে ডিস্ট্র্যাক্ট করা, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করা, অলরেডি ডিপ এক্সারসাইজের কথা হয়েছে, নিজেকে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করা, অন্য কিছু করে নিজেকে ওই পার্টিকুলারলি যখন আর্জটা আসছে সেখান থেকে দূরে রাখা, এগুলো করতে হবে। বেশ, ডক্টর দত্তর কাছে যাব একটা প্রশ্ন নিয়ে। পোস্ট কোভিড কি কি সমস্যা আসতে পারে, আসলে কত দিনের মধ্যে আসতে পারে, এবং সেটা মনিটরিং কিভাবে করবে, মোটামুটি এক বছরে আপনারা যা পেশেন্ট দেখেছেন তার ভিত্তিতে? দেখুন, এই পোস্ট কোভিড নিয়ে সবাই যে একই রকম সিমটমস নিয়ে আসবে বা একই রকম তাদের প্রেজেন্টেশন হবে তা তো নয়। প্রত্যেকটা পেশেন্ট একে অন্যের থেকে আলাদা। তবে আমরা যেটা দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে পোস্ট কোভিড পেশেন্টদের উইকনেসটা খুব, এবং উইকনেসটার জন্য মানুষরা কিন্তু অনেকেই ভেঙে পড়ছে। যে আমি আর যেটা ডক্টর প্রামাণিকও বললেন যে উনি পারছেন না, ওনাকে একটা এক্সারসাইজ করা, ওনাকে একটু ভালো ফুডিং এর মধ্যে রাখা, প্রচুর প্রচুর পরিমাণে জল খাওয়া, ওনাকে বাড়ির লোকের সঙ্গে হ্যাপি থাকা, মানুষকে একটা বুস্ট আপ করছে যে তাদেরকে বেঁচে ফিরে আসতে বা তাদেরকে ভালো থাকতে। কিন্তু পোস্ট কোভিড সিমটমস যদি আমাদেরকে দেখতে হয় তাহলে আমাদেরকে একটু রেগুলার ফলো আপ করতে হবে। প্রত্যেক মাসে মাসে যেরকম ডাক্তারবাবুদের কাছে যাওয়া, উনি যেটা বললেন যে এখন অনেক ফলো আপ ক্লিনিক হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে কারোর হার্টের প্রবলেম হচ্ছে, কেউ হয়তো দেখা যাচ্ছে পোস্ট কোভিডে উঠেছে, এক মাসের মধ্যে হঠাৎ বাড়ি গেছে, আবার জ্বর, এবং তারপরেই একটা হার্ট অ্যাটাক। হ্যাঁ, মানে এগুলো খুব আনএক্সপেক্টেড, এবং এগুলোকে কিন্তু মানুষ মেনে নিতে পারছে না। আমরাও হয়তো খানিকটা সত্যি ফেড আপ হয়ে যাচ্ছি যে কেন এই জিনিসটা কেন হচ্ছে, কিন্তু রেগুলার ফলো আপ, রেগুলার চেক আপ, একটা ইসিজি, একটা ইকো, কিছু ব্লাড টেস্ট, এগুলো যারা ডাক্তারবাবুরা আমরা আছি যারা বলে দিচ্ছি যে এই এই জিনিসগুলো প্রোটোকলটা মেনে চলতে হবে। যেটা ডক্টর সিংহ বললেন যে এই যে স্মোকিংটাকে উইথড্র করা, এগুলো যে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, এই জিনিসগুলোকে কিন্তু মানুষকে ফলো করতেই হবে। একটা জিনিস পোস্ট কোভিডে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সাইকোসিস, যেটা উনিও বললেন, ডক্টর সিংহ বললেন যে সাইকোসিস একটা খুব বাজে জিনিস, এবং বেশিরভাগ এই যে 14 দিনের আইসোলেশন, মানুষ একা থাকছে,
দেখছে যে পাশের বেডের লোকটা মরে যাচ্ছে, সে হয়তো ঠিক আছে কিন্তু পাশের জন মারা গেছে, ঠিক। এবং এটা তাদের পক্ষে সত্যি, এবং তারা পেরে উঠছে না। মানুষও কিন্তু বুঝতে সত্যি পেরেছি, খুব বুঝতে পেরেছি। অসহায়। কোথাও গিয়ে সেখানে তারা ভেঙে পড়ছেন। হ্যাঁ, ভেঙে পড়ছে। কিন্তু সেখানে যে গিয়ে এবারে কোথাও গিয়ে আমরা কি আপনারা করব? যারা রয়েছেন চিকিৎসকদের শরণাপন্ন হলে, মনোবিদদের শরণাপন্ন হলে অনেক ক্ষেত্রেই দেখা গেছে তারা পজিটিভ রেজাল্ট পেয়েছেন, যেমনটা বললেন, এবং খুব দরকার। প্রচুর ইউটিউব ভিডিও দেখেও, গান শুনে অনেকে মোটিভেট হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আজকে যে আলোচনা আমরা করলাম, আমাদের সঙ্গে ছিলেন ডক্টর রাজেশ প্রামাণিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর মানস দত্ত, আপনাকে ধন্যবাদ। ডক্টর ওম প্রকাশ সিংহ, আপনাকেও ধন্যবাদ। আজকে কোভিড হেল্পলাইন এখানেই শেষ করছি। অন্যান্য যাবতীয় খবরের জন্য চোখ রাখুন TV9 বাংলায়, কারণ TV9 বাংলা প্রথম থেকেই প্রথমে।